24শে জুলাই জুড়ে উত্তাল ছিল নরসিংদী ও সাভার। বছর পেরোলেও বৈষম্য দূর না হওয়ায় আক্ষেপ শহীদ স্বজনদের। বছর জুড়ে জলাবদ্ধতায় কুমিল্লা বিসিক শিল্পনগরী, যোগাযোগ সহ নানা অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন উদ্যোক্তারা। প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ায় ধান ও চাল সংগ্রহের লক্ষ্য পূরণ, ভালো দাম পাওয়ায় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। জমজমাট দেশের একমাত্র ভাসমান পেয়ারার হাট, ঝালকাঠি ও পিরোজপুরে চাষিদের পেয়ারা তোলার ব্যস্ততা। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জানসিন জুথিকা। জুলাই আন্দোলনের সময় দেশের সবচেয়ে আলোচিত ছিল নরসিংদী জেলা। কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা। এছাড়া জুলাই জুড়ে উত্তাল ছিল নরসিংদী। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ নানা কার্যক্রমে সরব ছিল এই জেলার বাসিন্দারা। ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে চোখ রেখে প্রতিবাদে নেমেছিল নানা শ্রেণী পেশার মানুষ। নরসিংদী থেকে ফিরে দেখা জুলাইয়ের গল্প দেখব রাকিবুল ইসলামের প্রতিবেদনের ছবি তুলেছেন কাউসার আহমেদ। আন্দোলনটা সুসম্পূর্ণ কোটা বিরোধী, আমাদের বাইরের মাথা থেকে কেন রক্ত বেরোইছে এর প্রতিবাদে আজকে আমরা নরসিংদীতে এই ছাত্র সমাবেশ করতেছি। 16 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুপুর থেকে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেল নাগাদ সেটি রূপ নেয় জনসমুদ্রে। স্লোগানে স্লোগানে ঝরে পড়ে নতুন প্রজন্মের বুকে জমে থাকা ক্ষোভ। রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে চাওয়া শিক্ষার্থীদের স্বপ্নের চোখে পুলিশের টিয়ার শেলের ঝাঁজ। পথে পথে পুলিশের পাশাপাশি ছাত্রলীগের বাধা, তবুও হাল ছাড়েনি কেউ। 16 জুলাই যখন আমাদের নরসিংদীতে প্রথম আন্দোলনের সূত্রপাতটাই মূলত একটা ম্যাসিভ আন্দোলনের সূত্রপাত, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আমাদের লোকেশন দেওয়া ছিল স্টেডিয়াম। সেখানে জড়ো হওয়ার সময় আমরা বিভিন্ন প্লে কার্ড নিয়ে গেছিলাম। যে সময় আপনার ঢাকা কেন্দ্রবিন্দু থেকে যে আন্দোলনের ডাকগুলো দেওয়া হয়, তখন থেকেই নরসিংদীর সকল ছাত্র জনতারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের নরসিংদী জেলখানা মোড়ে তারা উপস্থিত হতে শুরু করে এবং ব্যাপক আন্দোলন গড়ে তোলে। 18 জুলাই বিকেলে স্ট্রেচারে করে নেওয়া হয় 15 বছরের কিশোর নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভুইয়ার মরদেহ। সেদিন কিছুক্ষণের জন্য হলেও থমকে গিয়েছিল নরসিংদী। তারপর জেলখানার মোড়ে মহাসড়কে নেওয়া হয় আরও শক্ত অবস্থান। পুরো শহরে ছড়িয়ে পড়ে আন্দোলন। সে সময়ের বর্বরতার কথা মনে হলে এখনও শিউরে ওঠেন জুলাই যোদ্ধারা। আমাদের স্নেহের একটা মাসুম বাচ্চা তাহমিদ মারা গেল, আমি যদি ওই দিনের ঘটনাটা আপনাদেরকে বলি, আপনাদের গা শিউরে উঠবে। আমাদের চোখের সামনে এই মাসুম ছেলেটাকে গুলি করে হত্যা করেছে। 18 তারিখ যেদিন তাহমিদ মারা যায় জেলখানা মোড়ে, যেখান থেকে ওকে গুলি করা হয়, ওই জায়গা থেকে এই পুলিশ গুলি অনবরত করতেছিল। এখানে আমার শরীরেও গুলি লাগে, আমার হাতে লাগে, পেটে লাগে। তো ওই সিচুয়েশনটা আসলে বলে বোঝানোর মতো না। হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। পেট, পিঠ এবং বুকে আঘাত নিয়েই সড়ক দখল করে শিক্ষার্থীরা। পুলিশের সামনে 2 হাত প্রসারিত করে জানান দেয়, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছে গুলিকর। আন্দোলন চলাকালীন জেলার সবচেয়ে বড় ঘটনা ঘটে 19 জুলাই বিকেলে। জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। পালিয়ে যান 9 জঙ্গিসহ 826 কয়েদির সবাই। লুট করা হয় 85টি অস্ত্র ও প্রায় 8000 রাউন্ড গুলি। ভাঙচুর এবং লুটপাটের পরদিন সকালেও কারাগারে জ্বলছিল আগুন। ফিরে আসেন আগের দিন পালিয়ে যাওয়া অনেক বন্দী। কয়েক মাস পর কারাগার সংস্কার হলেও এখনও উদ্ধার হয়নি 28টি অস্ত্র ও 6000-এর বেশি গোলাবারুদ। আত্মসমর্পণ এবং অভিযান করে ইতিমধ্যে কারাগারে ফেরানো হয়েছে 654 জন কয়েদিকে। তবে এখনও নরসিংদী কারাগার ঝুঁকিতে, জানান জেল সুপার। 826 জন কয়েদির মধ্য থেকে এ পর্যন্ত আমাদের 654 জনকে আমরা গ্রেপ্তার করতে, এবং তারা অনেকেই আছে গ্রেপ্তার হয়েছে, অনেকেই আছে তারা সারেন্ডার করে। আমাদের জেলখানা থেকে মোট 85টি অস্ত্র খোয়া গিয়েছিল, তার মধ্যে আমরা অলরেডি 57টি অস্ত্র আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। আমরা এটা চেষ্টা করছি সর্বোচ্চ নিরাপদ রাখার জন্য। কিন্তু যে বিষয়টা আপনাকে বললাম যে শুধু ওই 19 জুলাইয়ের মতো ঘটনা যে এটা নিরাপত্তার হুমকি তা না, এখানে মনের মাদকের বিষয় আছে, আরও কিছু বিষয় আছে। এই রাস্তার পর থেকে আমাদের ভিন্ন একেবারে রাস্তা এবং পেরিমিটার ওয়ালটা আপনি দেখছেন একেবারেই লাগোয়া।
৩৬ জুলাই বিজয়ের খবরে জেলখানা মোড়ে উচ্ছ্বাসে যোগ দেয় হাজারো মানুষ। তবে এর আগে জেলায় ৫ শতাধিক আহতের পাশাপাশি শহীদ হন অন্তত ২০ জন। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। কোটা বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নেয়া অগ্নিছড়া জুলাই আন্দোলনের ১ বছর পূর্ণ হলো। জুলাই আন্দোলন রেখে গেছে হাজারো গল্প, ঘরে ঘরে তৈরি হয়েছে বীরত্বগাথা। তবে যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন শুরু হয়েছিল ১ বছর হয়ে গেলেও তা পূরণ হয়নি বলে অভিযোগ সাভারে গণ অভ্যুত্থানে শহীদ আলিফের স্বজনদের। তারা বলছেন এখনও দূর হয়নি বৈষম্য। তাই জুলাই চেতনা বাস্তবায়ন, বিপ্লবী যোদ্ধার স্বীকৃতি ও হামলায় জড়িত সবার দ্রুত বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তাদের। হুমায়ুন কবিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দশম শ্রেণীর ছাত্র আলিফ আহমেদ সিয়ামের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, হতে চেয়েছিল পাইলট, কিন্তু একটি বুলেট চিরদিনের মতো থামিয়ে দেয় সেই স্বপ্ন। সন্তান হারানোর ১ বছর পরও আর্তনাদ থামেনি মা তানিয়া আক্তারের। আলিফ শহীদ হয়েছেন, কিন্তু তার ব্যবহৃত জিনিসগুলো পরম যত্নে রেখে দিয়েছেন পরিবার। ৩৬ জুলাই যে পোশাক পরে বেরিয়েছিলেন আলিফ, সেগুলো জড়িয়ে ধরে এখনও বিলাপ করেন মা। বছর পার হলেও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অভিযোগ শহীদ আলিফের মায়ের। আমার সন্তান আমার জন্য কাছে আমার বন্ধু ছিল, শুধু সন্তান ছিল না, আমার একমাত্র সন্তান, যাকে ঘিরে সব কিছু চাপা আমার। আজকে ঢাকায় আসা, আমার আজকে এখানে থাকা, সব কিছু ওর জন্য। নির্বাচনের আগে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, বিপ্লবী যোদ্ধার স্বীকৃতি ও হামলায় জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি শহীদ স্বজনদের। আর আমরা তো তাদের কাছে টাকা পয়সা কিছু চাইনি, আমরা চেয়েছি আমাদের সন্তানকে যারা এভাবে অছেড়ে নির্মমভাবে গুলি করে বাকির মতো হত্যা করলো, তাদের যেন বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছিলাম আমরা প্রত্যেকটা মাই। কিন্তু আসলে সে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে। বড় ভাইকে হারিয়ে মায়ের মতো পাগল প্রায় ছোট বোন ইসরাত জাহান লামহা। নিহত ভাইয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে শহীদ আলিফের নামে একটি স্মৃতিস্তম্ভ কিংবা যে কোনো স্থাপনার নামকরণ করার দাবি তার। তো জীবনে প্রথম আমি আমার জন্মের পর আজকে যে 2টা ঈদ কাটালাম আমার ভাইকে ছাড়া, আমি কখনো কল্পনাও করিনি যে আমার ভাইকে ছাড়া আমি কাটাবো। আমার ভাইয়ের সাথে কাটানোর প্রতিটা মুহূর্তে আমার জীবনের স্মৃতি হয়ে রয়ে গেছে। মৃত্যুর আগে শত মায়ের বুক খালি করার মূল কারিগর ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের বিচার দেখে যেতে চান আলিফের বাবা মা। হুমায়ুন কবির, এখন সাভার। জুলাই আগস্টের অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের 7 মামলায় একযোগে সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ 38 আসামিকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, আজ কোন কোন মামলায় শুনানি হতে পারে জানাবেন? যদিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম যেখানে 7টি মামলায় একযোগে এতজন আসামিকে হাজির করা হয়েছে। আমরা সকলেই দেখতে পেয়েছি যে ঢাকার আশপাশে কিংবা যেই কয়টি কারাগার রয়েছে যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় যারা গ্রেপ্তার রয়েছেন তাদেরকে হাজির করা হয়। শুরুতেই আমরা দেখেছি যে কেরানীগঞ্জের আদালত থেকে কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ সেখান থেকে 9 জন মন্ত্রীকে নিয়ে আসা হয়। এছাড়াও কেরানীগঞ্জের বিশেষ যে কারাগারটি রয়েছে সেখান থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ সেখান থেকে 14 জন পুলিশ কর্মকর্তাকে এই আদালতে হাজির করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ থেকে গোলাম দস্তগীর নারায়ণগঞ্জ কারাগার থেকে, আর অন্যান্য জায়গা থেকেও আমরা দেখতে পেয়েছি যে এমনকি সাবেক এমপি কক্সবাজারের বদি তাকেও আজকে আদালতে হাজির করা হয়েছে। এছাড়া সাবেক শিক্ষা মন্ত্রী
দীপুমণি, তাকেও কারাগারে হাজির করা হয়েছে। দুজনকে শুধুমাত্র কারাগারে হাজির করা হয়নি, সেই দুজন, একজন শাহজাহান খান, তিনি অসুস্থ থাকার কারণে তাকে আদালতে হাজির করা হয়নি এখনও। আর সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, তাকে এই এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি, কারণ তার বিষয়টি একটু ব্যাপারটা একটু ভিন্ন। কারণ তিনি এর আগে শেখ হাসিনার যেই এখানে যে একটি প্রধান যেই মামলা, 1 নম্বর যে মামলা, যেখানে ইতিমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে, সেই মামলার রাজসাক্ষী হিসেবে তিনি এর আগে আদালতে তিনি জানিয়েছেন, যে কারণে তাকে গত দিনই তিনি নিজের জন্য আলাদা কারাগারে যেন কক্ষের ব্যবস্থা করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা যেন দেখা হয়, সেই বিষয়টি নিশ্চিতের জন্য হয়তো তাকে এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি। তাই 42 জনের মধ্যে আজকে যে কার্যতালিকায় যেসব আসামিরা ছিলেন তাদের মধ্যে 2 জন পলাতক রয়েছেন, আর বাকি 40 জনের মধ্যে 38 জনকে আজকে এই এখন পর্যন্ত হাজির করা হয়েছে। শুনানি এখনো শুরু হয়নি, শুনানি হয়তো বা কিছুক্ষণ পরে শুরু হবে। আমরা দেখতে পেয়েছি যে বিচারপতি তিনি প্রবেশ করেছেন আদালতে, আদালত প্রাঙ্গণে এসেছেন এবং ভেতরে প্রবেশ করেছেন, কিছুক্ষণ পরে হবে। প্রসিকিউশন থেকে আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি যে যেহেতু মামলাগুলোর তদন্ত এখন পর্যন্ত চলছে, তাই তারা আবারও ফিরতি তারিখের তারা আবেদন করবেন। আর এখানে যে বিশেষ করে বলা যায় যেহেতু অভিযোগ গঠন হয়েছে একটি মামলা, আরেকটি মামলা ছিল যেটা হচ্ছে চাংখারপুলে পুলিশের যে হত্যাকাণ্ড, পুলিশি সহায়তায়, সেই মামলারও কিন্তু আজকে শুনানি হবে। এছাড়াও মুগ্ধ হত্যা থেকে শুরু করে আরও কয়েকটি মামলা, যেরকম সিলেট এবং কক্সবাজারের একটি মামলাতেও যে কারণে মোদিকে এখানে আনা হয়েছে, সেই মামলারও এখানে শুনানি হওয়ার কথা রয়েছে। অর্থাৎ শুনানির পরে আসলে জানা যাবে যে আজকে বা আদালত কি বলতে চাচ্ছেন এবং যারা প্রসিকিউশন রয়েছে এই প্রসিকিউশনের পক্ষ থেকেও আসলে তারা কি আবেদন করছেন। তবে ইতিমধ্যে আমি জানিয়েছি যে প্রসিকিউশনের থেকে যেহেতু মামলা এখন পর্যন্ত তদন্তাধীন রয়েছে, তাই তারা নতুন তারিখের আবেদন করবেন। আর প্রতিটি মামলায় হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জুলাই হত্যাকাণ্ডে যেই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডকে ঘিরেই এই মামলাগুলোর এখন পর্যন্ত আমরা দেখতে পেয়ে মানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাগুলো রয়েছে, এই 7টি মামলা, যার মধ্যে আজকে 4টি মামলা নতুন করে আজকে সাক্ষ্য গ্রহণ হবে, যার মধ্যে সিলেটের সাংবাদিক হত্যাকাণ্ডের একটি মামলা রয়েছে, যেটি আজকে অপরাধ ট্রাইব্যুনালে নতুন করে প্রথমবারের মতো এখানে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তবে যেটি আসলে শুরুতেই বলছিলাম যে এবারে আজকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়টি একটু ভিন্ন, কারণ এখন পর্যন্ত এর আগে কখনোই এতজন আসামিকে একসাথে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়নি। যেই কজন আসামি গ্রেপ্তার রয়েছেন, মোটামুটি বলা চলে অধিকাংশকেই আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে তাদেরকে হাজির করা হয়েছে। এবং সেখানে আমরা যদি একটু বিশেষ করে যদি বলতে চাই, তাহলে যখন আনিসুল হক কিংবা যারা ওই সময়ের হুকুমদাতা কিংবা খুব সরাসরি যারা সরকারের উচ্চ পর্যায়ে যারা ছিলেন, বিশেষ করে মন্ত্রী আনিসুল হক, জুনান আহমেদ পলক থেকে শুরু করে আমরা অন্য আওয়ামী লীগ ছাড়াও অন্য দল কিংবা আওয়ামী লীগের সাথে যারা জোট করেছিলেন, হাসানুল হক ইনু কিংবা রাশেদ খান মেনন, তাদেরকেও আমরা আদালতের প্রাঙ্গণে আসতে দেখেছি। কিংবা সবাই আসলে এর আগে আদালতে যেরকম আসার সময় তারা বিভিন্ন ধরনের কথা তাদের আমরা দেখেছি গণমাধ্যমে উঠে এসেছে, কিন্তু আজকে তারা তেমন কোনো কথাই বলেনি। হয়তো আদালত থেকে বের হওয়ার সময় আমরা তা জানতে পারবো যে কিংবা বুঝতে পারবো যে আসলে আজকের আদালতের ঘটনা কি ঘটেছে এবং সেই প্রেক্ষিতে আসলে তারা কি ধরনের মন্তব্য তারা করতে পারেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জুলাই হত্যাকাণ্ডের যে 7টি মামলায় আজকে শুনানি হবে, সেই শুনানির তার সর্বশেষ তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ, জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসর থাকায় শহীদ পরিবাররা যথাযথ সম্মান পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে চট্টগ্রামে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করে একথা বলেন তিনি। আর আমরা আসলে আপনাদের কাছে কোনো দল হিসেবে আসি নাই, আমরা আসছি, আমরা অভ্যুত্থানে ছিলাম, আপনাদের পরিবারের সদস্যরা আমাদের আহ্বানে আসছেন, আমরা সেই জায়গা থেকে একটি পরিবার মনে করি, দল মতের ঊর্ধ্বে আসে। এবং অবশ্যই শহীদদের আসলে কোনো দল হয় না, এটা আমরা মনে করি। তারা পুরো বাংলাদেশের বা দেশের জন্য জীবন দিচ্ছে। পলিটিক্যাল যে জিনিসটা ঘোষণাপত্র সনদ, এটা তো আমরা আমাদের সবসময় বলছে, এবং 3 আগস্ট সেটা নিয়ে আমরা বড় প্রোগ্রাম করবো। 5 আগস্টের মধ্যেই সরকার যাতে এটা, সরকারও বলছে যে তারা দিবে সনদ এবং ঘোষণাপত্র, এবং ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে থাকবে, সংবিধানের
ফলে জুলাইয়ের একটা সাংবিধানিক একটা ভিত্তি পাবে। এই জায়গাটা আমরা এটা করতেছি। আর উপদেষ্টা তারা আপনাদেরকে অসম্মান করছে আমরা জানতাম না, সেটা আমরা কথা বলবো, এটা প্রতিবাদ জানাবো। চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের সাথে কথা শেষে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুপুরে সেখানে পদযাত্রার অংশ নেবেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, শহীদ পরিবারের সাথে দেখা করে এনসিপির কেন্দ্রীয় নেতারা কি বললেন এবং আজ তাদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আগেই চট্টগ্রামের যারা শহীদ হয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানে সেই শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং তাসলিম জারা সহ অন্যান্য যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা, এবং সেইখানে শহীদ পরিবারগুলো তাদের কথাগুলো বলেছেন, তাদের পরিবারের যে সকল সদস্যকে তারা হারিয়েছেন তাদের জীবনের গল্পগুলো বলেছেন, আন্দোলনের সময়কার স্মৃতিচারণ করেছেন এবং একই সাথে তাদের কণ্ঠে কিন্তু আক্ষেপও আমরা শুনেছি। তারা নাহিদ এবং তাসলিম জারা, সার্জিস আলম তাদেরকে কাছে পেয়ে কিন্তু তাদের দীর্ঘদিনের চাপা যে কষ্ট সেই কষ্টগুলো তুলে ধরেছেন। সেই বিষয়গুলো হলো তারা বলছেন যে 1 বছর হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের যেই বিচার, হত্যাকাণ্ডের যে বিচার, সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখন পর্যন্ত হয়নি এবং দৃশ্যমান কোনো বিচারও তারা এখন পর্যন্ত দেখছেন না। এটি নিয়ে তারা হতাশা প্রকাশ করেছেন এবং এই ব্যাপারে যেহেতু জুলাই অভ্যুত্থানে নাহিদরা নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য বা তাদেরকে আরো ব্যবস্থা নেওয়ার জন্য কঠোরভাবে সরকারের ওপরে চাপ প্রয়োগ করার জন্য কিন্তু তারা জুলাই শহীদ পরিবারের পক্ষগুলো থেকে জানানো হয়েছে। অন্যদিকে নাহিদ ইসলাম যেটি বলছেন যে তিনি যখন সরকারের অংশ ছিলেন সেই সময়টাতে তিনি দেখেছেন যে প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো কিন্তু স্বৈরাচারের দোসররা রয়েছেন বলে তিনি দাবি করেছেন এবং তাদের কারণেই মূলত জুলাই শহীদের যারা পরিবাররা রয়েছেন তারা অনেক ক্ষেত্রেই তাদের যথাযথ সম্মান তারা পাননি। সেই বিষয়গুলো কিন্তু নাহিদ বলেছেন এবং তিনি বলেছেন যে এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে তারা একটি গণ অভ্যুত্থান সেল করবেন এবং সেই সেল গঠনের মধ্য দিয়ে তারা এখানকার যে বাংলাদেশে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরকে সহায়তা এবং তাদের বিষয়গুলো দেখভালের জন্য তিনি একটি সেল গঠনের কথাও কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা তাদের যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরের সাথে আমরা রাঙামাটির পথে রয়েছি। বর্তমানে সেই বহরটি চট্টগ্রামের নগরের যে লালখান বাজার এলাকা সেই লালখান বাজার এলাকা ক্রস করছে এবং রাঙামাটিতে দুটি স্থানের কথা আমরা জানতে পেরেছি। একটি হলো বনরূপা এবং আরেকটি হলো রাঙামাটি কলেজ। এই দুটি স্থানের মধ্যে যে কোনো একটি জায়গাতে তারা পথসভা করবেন এবং সেই পথসভায় যেহেতু আমরা দেখেছি আগের পথসভাগুলোতে স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে, স্থানীয় যেই সম্ভাবনাগুলো রয়েছে সেই বিষয়ে এনসিপির পদক্ষেপ কী হবে সেই বিষয়গুলো নাহিদরা তুলে ধরেছেন এবং ধারণা করছে হয়তো বা রাঙামাটির যে পর্যটন রয়েছে, রাঙামাটির যে বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং একই সাথে তিনি কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গায় পথসভায় বলেছেন যে গতানুগতিক যে রাজনৈতিক ধারা সেই ধারার পরিবর্তন চাচ্ছেন তারা জনগণের জন্য এবং জনগণকে সাথে নিয়ে রাজনীতি করার প্রতিশ্রুতি নিয়ে কিন্তু তরুণদের যে দল এনসিপি সেই এনসিপি কিন্তু পদযাত্রা শুরু করেছে দেশব্যাপী এবং আজকে রাঙামাটি পদযাত্রা শেষে বিকেলে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে কিন্তু চট্টগ্রাম জেলার যে পথসভা বা পদযাত্রা সেটি কিন্তু করার কথা রয়েছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে এনসিপির যে জুলাই পদযাত্রা সেটির সবশেষ তথ্য। চট্টগ্রামে জুলাই পদযাত্রা নিয়ে শেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। শুকনো কিংবা বর্ষা বছর জুড়ে জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে কুমিল্লা বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার ৬৫ বছরেও গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো। জলাবদ্ধতার পাশাপাশি নানা অব্যবস্থাপনা আর যাতায়াত সমস্যার কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন উদ্যোক্তারাও। এছাড়া নিরাপত্তা সংকটে শিল্প এলাকায় বাড়ছে চুরি ও চাঁদাবাজদের দৌরাত্ম্য। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। প্রথম দেখায় ভুতুড়ে বাড়ি মনে হলো এটি মূলত কুমিল্লা বিসিক শিল্পনগরীর একটি কারখানা। কারখানাটির প্রত্যেকটি ভবনের নিচতলা ডুবে আছে ময়লা আবর্জনাযুক্ত জলাবদ্ধ পানিতে। একসময় এই কারখানায় তৈরি হতো রিক্সা, বাইসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, কিন্তু এখন এটি পরিণত হয়েছে অপরাধীদের নিরাপদ আস্তানায়। এভাবে কুমিল্লা বিসিক শিল্পনগরীর ৯ থেকে ১০টি কারখানা পরিত্যক্ত ভাগাড়ে পরিণত হয়েছে। নগরীর অশোকতলায় প্রায় ৫৫ একর জমিতে গড়ে ওঠা ক্ষুদ্র ও কুটির শিল্পনগরীর বেশিরভাগ অংশ এখন জলাবদ্ধতায় নিমজ্জিত। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খানাখন্দে ভরা রাস্তাঘাটের কারণে পণ্য পরিবহন, উৎপাদন ও বিপণন সংকটে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক উদ্যোক্তা। ফলে ১৫০ প্লটের এই শিল্পনগরীতে বাড়ছে পরিত্যক্ত কারখানার সংখ্যা। এছাড়া নিরাপত্তা সংকটে
শিল্প এলাকাটিতে বাড়ছে চুরি, চাঁদাবাজি ও মাদকসেবীদের দৌরাত্ম্য। ক্ষুদ্র শিল্প এলাকা হিসাবে এখানে যে অপরচুনিটিগুলো থাকার দরকার ছিল সেগুলো আসলে পর্যাপ্ত নাই। রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়ে রাস্তাতে আড়ু পানি সরে না, উড়াত পানি, গাড়ি আইয়ে না, যায় না, কাস্টমার আসতে পারে না। চুরি, ছিনতাই, চাঁদাবাজির মতো ঘটনা এখনো ঘটতেছে। আমাদের শ্রমিকরা খুব একটা নিরাপত্তা বোধ করতেছে না। ব্যবসায়ী নেতারা বলছেন, জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশন ও বিসিক কর্তৃপক্ষকে অবহিত করা হলেও সংকট সমাধানে উদ্যোগ নেই। তবে বিসিক কর্তৃপক্ষের দাবি, ড্রেন ও নর্দমা নিয়মিত পরিষ্কার করা হলেও খালের পানি প্রবাহ না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। আমরা বহুদিন থেকে চেষ্টা করছি এটাকে সমস্যার সমাধান করার জন্য। ইভেন আমরা সিটি কর্পোরেশনের সিএলসি কমিটির মিটিংয়েও উত্থাপন করেছি। আমরা চাচ্ছি এটা অচিরেই সমাধান হোক। কাজের আওতায় টেন্ডার হয়ে গেছে, আমরা আশা করছি এই বছরে এই কাজটি সমাপ্ত হবে। তো আশা করছি এই অর্থ বছরের পরে আমরা একটা জলাবদ্ধতা মুক্ত বিসিক দেখতে পাবো। যেই কাজগুলো পাইপলাইনে আছে সেই কাজগুলো যদি হয়ে যায়। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, জাইকার অর্থায়নে চলতি অর্থ বছরের মধ্যেই ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইউডিসিজিপি জাইকা অর্থায়নে বড় একটা ড্রেন হবে। ওই ড্রেনটা যদি আমরা বড় পরিসরে করতে পারি, তখন এটা পরিকল্পনাতে আছে, তখন সবগুলা পানি, বিশেষ করে খাদ্য গুদাম, বিসিক শিল্পনগরী, তারপর ওখানে গোবিন্দপুর এলাকা, অশোকতলা এলাকা, সব পানি ওখানে ওই ড্রেনটাতে পড়বে। ড্রেন থেকে সোজা দক্ষিণ দিকে চলে যাবে। 1960 সালে প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা বিসিক শিল্পনগরী ধুঁকছে অবকাঠামো সংকট সহ নানা সমস্যায়। মাসুদ আলম, এখন, কুমিল্লা। খুলনায় খেয়ার পরিবর্তে বাঁশের ব্রিজ নির্মাণে বাধাগ্রস্ত হচ্ছে কপোতাক্ষের প্রবাহমানতা। পারাপারে ইজারাদারের হাতে জিম্মি 2 জেলার হাজার হাজার মানুষ, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে কানাইদিয়া খেয়াঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, 2 পারের মানুষের জিম্মি দশা থেকে মুক্তির উপায় কি, আর সেই সাথে জানাবেন কপোতাক্ষের প্রবাহমানতা ফেরানোর বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? জ্যোতিকা, আমি এই যে কানাইদিয়া যে খেয়াঘাটের সামনে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু মূলত এই জায়গাটিতে টোলের যে ব্যবস্থা সেটি রয়েছে এবং এখানে কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করে। মূলত কিন্তু 2 জেলার সংযোগ কিন্তু এই জায়গাটাতে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখানে কাঠের একটি ব্রিজ বানানো হয়েছে এবং এই কাঠের ব্রিজটি কিন্তু বলতে গেলে সাধারণ মানুষের জন্য এবং পণ্য পরিবহনের জন্য কিন্তু একটি ঝুঁকিপূর্ণ একটি জায়গা। এখানকার সাধারণ মানুষের কাছে কিন্তু সাধারণ মানুষ যেটি বলছেন যে মূলত এই এলাকাতে কিন্তু এই কপোতাক্ষের উপরে একটি বড় ব্রিজ দরকার, স্থায়ী ব্রিজ, এবং সেই ব্রিজের কাজও কিন্তু বেশ কয়েক বছর আগে চলেছিল, তারপরে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু সেই কাজ চলমান রয়েছে বলে এখানকার সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন। চলমান বলতে এখানে কিন্তু ওই কাজ বন্ধ রেখে এই যে কাঠের ব্রিজ রয়েছে, এই কাঠের ব্রিজ দিয়ে মানুষের যাতায়াত করানো হচ্ছে এবং এখানে কিন্তু ইজারার মাধ্যমে এই ব্রিজটি দেওয়া হয় এবং এই ব্রিজে কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রতি মানুষের জন্য যাওয়া আসাতে 8 টাকা, একটি সাইকেল নিয়ে গেলে এখানে একজনের দিতে হয় 10 টাকা এবং একটি মোটরসাইকেল নিয়ে যদি পারাপার হতে হয় তাহলে এখানে কিন্তু 20 টাকা করে দিতে হয় ছোট্ট একটু এই যে কাঠের যে ব্রিজ সেটি পারাপার হতে। এখানে কিন্তু দুইটি জেলা রয়েছে, এপারে এই সাতক্ষীরা এবং অপর পাশে কিন্তু রয়েছে খুলনা, এবং এই 2 জেলার সাথে যে সংযোগ সেটি কিন্তু এই যে ঘাটটির মাধ্যমে হয়ে থাকে। এবং এখানে কিন্তু কপিলমুনির যে ঐতিহ্যবাহী যে বাজার রয়েছে সেই বাজারে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ব্রিজটি অনেক গুরুত্বপূর্ণ। তবে এখানে কোনো স্থায়ী ব্রিজ না থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের কিন্তু ব্যাপক সমস্যায় পড়তে হয় এবং এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু বেশ বিপাকে পড়েন, কারণ এখানে ভ্যানে করে অল্প করে কিন্তু মালামাল পারাপার করতে হয় এবং এখানে বেশ বড় পরিমাণ অর্থ কিন্তু দিতে হয় এই খেয়াঘাটের যারা ইজারাদার তাদেরকে।
মোটামুটি বললে চলে যে এখানে এই কপিলমুনির যে এই খেয়াঘাটটি, এই খেয়াঘাটে যদি স্থায়ী ব্রিজ না হয় সেক্ষেত্রে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, এখানকার যে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ সমস্যায় পড়ছেন। এর পাশাপাশি তাদের একটাই দাবি এখানকার সাধারণ মানুষের যে এখানে যেন দ্রুত একটি বড় স্থায়ী যে ব্রিজ সেটি হয় এবং যে ব্রিজের কাজ বন্ধ হয়ে গিয়েছে এখনো পর্যন্ত সেই ব্রিজের কাজ যেন আবারও চলমান হয় এবং সেই ব্রিজটা যেন দ্রুতই কাজ সম্পন্ন হয়, এমন কথা কিন্তু বলছেন এখানকার সাধারণ মানুষ। এবং এর পাশাপাশি এখানে যে টোলের যে ব্যাপারটি রয়েছে, এখানে টোল কিন্তু বেশ অনেকটাই টোল নেওয়া হয়, যেটি দক্ষিণাঞ্চলের বেশ কিছু অঞ্চলে কিন্তু এত বেশি টোল নেওয়া হয় না। আর সেক্ষেত্রে সাধারণ মানুষের দাবি একটাই যে এই টোলের যে ব্যবস্থাপনা সেটিও নিয়ন্ত্রণে আনতে হবে এবং এখানকার যে প্রশাসন রয়েছে, স্থানীয় যে প্রশাসন, তাদেরকে এইসব ব্যাপারে হস্তক্ষেপের দাবিও কিন্তু জানিয়েছেন এখানকার সাধারণ মানুষ। তবে আমরা এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের কোনো হস্তক্ষেপের ব্যাপারে কিছু জানতে পারিনি। এটি আওয়ামী লীগের আমলেও কিন্তু ছিল একসময় এই টোলের ব্যবস্থা এবং এর পরবর্তীতে কিন্তু আরেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু এখানে এসে এই টোলের যে ইজারার দায়িত্ব সেটি কিন্তু তারা নিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে এই কপিলমুনির এই ঘাট থেকে সবশেষ খবর। খুলনার কানাইদিয়া খেয়াঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। টাঙ্গাইলের সখীপুরের 6টি উপস্বাস্থ্য কেন্দ্রের 2টিতে নেই কোনো স্থাপনা, বাকি 3টিতেই নেই মেডিকেল অফিসার। এ নিয়ে বিস্তারিত জানাতে বড় চওনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, উপস্বাস্থ্য কেন্দ্রের এমন অবস্থার কারণ কি? এসব এলাকার মানুষ সেবা নিতে আসলে কোথায় যাচ্ছেন এবং কি বলছেন এ নিয়ে সংশ্লিষ্টরা, জানাবেন। জ্যোতিকা, আমার পেছনে যে উপস্বাস্থ্য কেন্দ্রটি দেখতে পাচ্ছেন, এর টিনের চাল দিয়ে বৃষ্টি ঝরছে, ভিতরে যারা বসে রয়েছেন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এখানে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকার কথা ছিল তার HHC পরীক্ষার ডিউটি থাকার কারণে যিনি ফার্মাসিস্ট রয়েছেন তিনি রোগী দেখছেন এবং তিনি মেডিসিনও বিতরণ করছেন। শুধু এই একটি উপস্বাস্থ্য কেন্দ্র নয়, এরকম 6টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে পুরো সখীপুর উপজেলায়। পুরো এই 6টিরই বেহাল দশা। এর মধ্যে 4টির স্থাপনা থাকলেও 3টিতে মেডিকেল অফিসার নেই, আর একটিতে যাও আছে তিনি অন্যত্র পেছনে চলে গিয়েছেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে যারা এই প্রত্যন্ত অঞ্চলে সেবা দিবেন সেই সেবা দেওয়ার ব্যবস্থা খুব একটা নেই বললেই চলে। তারা বলছেন যে এই প্রত্যন্ত অঞ্চলে যদি আবাসিক ব্যবস্থা ভালো থাকতো, এছাড়াও উপস্বাস্থ্য কেন্দ্রের চারপাশে যদি সীমানা প্রাচীরে থাকতো তাহলে তাদের জন্য অনেক উপকার বা নিরাপত্তা হতো। আমার পেছনেই যে উপস্বাস্থ্য কেন্দ্রটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এর জানালা দরজা ভাঙা, যে কোনো সময় ভেতর থেকে মেডিসিন চুরি হওয়ার শঙ্কায় থাকে না। আর এছাড়াও এখানে একজন নাইট গার্ড বা একজন আয়া থাকলেও এখানে নাই। এখানে যে ফার্মাসিস্ট রয়েছেন বা উপসহকারী মেডিকেল অফিসার রয়েছেন তারা জানিয়েছেন যে তাদের বেতনে স্থানীয় একজন আয়াকে তারা বেতন দিয়ে রেখেছেন। আর এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে এই স্থাপনা নির্মাণ করার জন্য তারা জেলা পর্যায়ে এবং ঢাকাতেও তারা অবগত করেছেন। তারা বারবার অবগত করেও কিন্তু তারা সুরাহা পাচ্ছেন না। আর এদিকে এই স্থাপনা না থাকার কারণে একদিকে রোগী যারা আসেন তারা বলেন যে এই উপস্বাস্থ্য কেন্দ্রে অনেকেই প্রবেশ করার সময় অনেকেই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন কাদা থাকার কারণে। আর এছাড়াও এর চারপাশে ময়লা আবর্জনা এবং আগাছায় ভরপুর। আর স্থানীয় কয়েকজন জানিয়েছেন যে এই উপস্বাস্থ্য কেন্দ্রের প্রায় 80% জায়গা অবৈধ দখল হয়েছে। সেই অবৈধ দখলদার উচ্ছেদের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আর এদিকে কয়েকজন রোগী জানিয়েছেন যে তারা এখানে যে চিকিৎসা সেবা পাওয়ার কথা ছিল তারা সেই পরিমাণ না পেয়ে তারা 15 থেকে 20 কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আবার কেউ কেউ প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূরে টাঙ্গাইল শহরে তাদের যেতে হচ্ছে। এতে একদিকে তাদের সময় লাগছে, অন্যদিকে তাদের খরচ বেড়ে যাচ্ছে। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে উপস্বাস্থ্য কেন্দ্রের সবশেষ তথ্য। টাঙ্গাইলের সখীপুরের উপস্বাস্থ্য কেন্দ্রের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। ব্রাহ্মণবাড়িয়ায় গেল কয়েক বছরের মধ্যে এবার থেকেই কৃষকদের কাছ থেকে লক্ষ্যমাত্রার 100% ধান সংগ্রহ করেছে জেলা খাদ্য বিভাগ। এছাড়া চাল সংগ্রহ হয়েছে প্রায় 77%। এবারে তুলনামূলক দাম বেশি হওয়ায় স্বতঃস্ফূর্তভাবে খাদ্য গুদামে ধান ও চাল সরবরাহ করছেন কৃষক ও চালকল মালিকরা। যদিও ধানের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে, তাই গুদামে চাল সরবরাহে বাড়তি প্রণোদনা দেওয়ার দাবি তাদের। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
আশুগঞ্জের মেঘনা তীরের শতবর্ষী এই ধানের হাট ঘিরে জেলায় গড়ে উঠেছে প্রায় ২৫০ চালকল, যার ফলে ধান চাল সংগ্রহে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারের বরাদ্দও বেশি। প্রতি মৌসুমেই চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ধান ও চাল সংগ্রহ হয় এখান থেকে। তবে বাজার দরের তুলনায় সরকারিভাবে ধানের দাম কম হওয়ার ফলে গেল কয়েক বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এছাড়া লোকসানের অজুহাতে চুক্তি করেও সমপরিমাণ চাল দিতে পারে না অনেক চালকল। গেল বছর বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার ১৩,৪০১ টন ধানের বিপরীতে সংগ্রহ হয় ১৩,০৫৭ টন এবং ৭০,৭৭৮ টন বরাদ্দের বিপরীতে সিদ্ধ চাল সংগ্রহ হয় ৬৪,৮৪৯ টন। আর আমন মৌসুমে ৩,৭৪৭ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও সংগ্রহ হয় মাত্র ৪৪৪ টন। আর ২৪,৫৬৮ টন সিদ্ধ চালের বিপরীতে সংগ্রহ হয় ২২,৫৩১ টন। তবে চলতি বোরো সংগ্রহের মেয়াদ আরও ১ মাসেরও বেশি সময় বাকি থাকতেই কৃষকের কাছ থেকে লক্ষ্যমাত্রার ১৪,১২৬ টন ধান সংগ্রহ করেছে খাদ্য বিভাগ। গত ১৫ জুলাই পর্যন্ত সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে ৬০,১১৪ টন, যা লক্ষ্যমাত্রার প্রায় ৭৭%। মূলত ধানের ফলন ভালো হওয়ার পাশাপাশি সরকারিভাবে নির্ধারণ করা ৩৬ টাকা কেজি দরে স্বতঃস্ফূর্তভাবে গুদামে ধান দিয়েছেন কৃষকরা। তবে চাল সংগ্রহে ৪৯ টাকা কেজি নির্ধারণ হলেও বাজারে ধানের দরের ঊর্ধ্বগতির কারণে চুক্তির সব চাল সরবরাহে প্রণোদনা দেওয়ার দাবি চালকল মালিকদের। অন্যান্য বছর ছিল প্রায় ২১০০ থেকে ২২০০ টাকা, বর্তমানে একরো চলে আসছে ১২০০ টাকা। এই জন্য আমাদের মিলগুলি বন্ধের উপক্রম হয়েছে। বাকি চাল, সরকারি চাল যেহেতু আমরা চুক্তি করছি, সেটা তো লস হলেও আমাদের দেওয়া লাগবে। আমরা বিগত দিনও লস হলেও আমরা সরকারকে চাউল দিচ্ছি, কিন্তু এবছর যে অবস্থা, এখন কুড়ার দাম যদি না বাড়ে আসলে কি করার, কি করতে হবে বুঝতে পারতেছি না আর কি। তবে নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যমাত্রার অবশিষ্ট চাল সংগ্রহের আশা খাদ্য বিভাগের। কৃষকদের দিক চিন্তা করে আমরা ধানের অগ্রাধিকার দিয়েছি। আমাদের খাদ্য বিভাগ থেকে ধান সংগ্রহের ব্যাপারটা অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর আমরা শতভাগ ধান সংগ্রহ করতে পেরেছি। আশা করছি আমাদের বাকি চালের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের বাকি সংগ্রহ খুব সময়ের আগেই শেষ হবে। আর যদি এর মধ্যে কোনো মিলার নির্ধারিত সময়ের মধ্যে দিতে না পারে, তাহলে আমাদের নীতিমালা অনুযায়ী ওনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া বোরো সংগ্রহ অভিযান শেষ হবে আগামী ৩১ আগস্ট। এবার চাল সংগ্রহে জেলার ১০২টি মিলের সঙ্গে চুক্তি করে খাদ্য বিভাগ। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। চাঁপাইনবাবগঞ্জের বাজারে কমছে আম, বাড়ছে দাম। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের আমের দাম বেড়েছে মনে ১৫০০ টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে কানসাট আম বাজার থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, দাম বেড়ে যাওয়ার পর কোন আম ঠিক কত দরে বিক্রি হচ্ছে জানাবেন। সকাল থেকে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারে। সকাল ৯টা থেকে এখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর এখানে আসলে গত ১০ দিন কিংবা ১ সপ্তাহের ব্যবধানে প্রতি আমের এখন যে আম এখানে বিক্রি হয়, এটি কিন্তু মূলত ৫২ কেজিতে ১ টন হয়। এখন আমের দাম বেড়েছে ১,০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। আপনাকে একটু জানিয়ে রাখি, এখানে বিক্রি হচ্ছে ফজলি আম বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা মন দরে, যা গত ১ সপ্তাহ আগে বিক্রি হচ্ছিল ১৫০০ টাকায়। এখানে বিক্রি হচ্ছে বাড়িখোর আম, যে এখন এখানকার চাষিরা বিক্রি করছেন ৫,০০০ টাকা মন দরে। গত ১ সপ্তাহ আগেও বিক্রি হচ্ছিল ৩ থেকে ৩,৫০০ টাকা। এখানে আপনাকে বলে রাখি, এখনো লক্ষণভোগ আম কিছু কিছু পাওয়া যায়, এগুলো মূলত ৩,০০০ টাকা মনে বিক্রি হচ্ছে। এই আমগুলো আজ থেকে ৭ দিন আগে বিক্রি হচ্ছিল ২,০০০ থেকে ১,৫০০ টাকা মন দরে। এছাড়াও এখানে আম্রপালি পাওয়া যায়, আম্রপালি ৫ থেকে ৫,৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা ১ সপ্তাহ আগেও বিক্রি হচ্ছিল ৩ থেকে ৩,৫০০ টাকা দরে। আপনাকে আরেকটু জানাতে চাই, সকাল ৯টা থেকে যেহেতু এখানে বৃষ্টি শুরু হয়েছে, সেক্ষেত্রে এখানকার যারা আম চাষিরা বাজারে আম নিয়ে এসেছেন, তারা মূলত ভোগান্তিতে পড়েছেন। কারণ এই আমগুলো মূলত একদম খোলা জায়গায় বিক্রি হয়। এই আমগুলো খোলা জায়গায় বিক্রি হওয়ার কারণে এই যে ভ্যানে আমগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, ক্রেতারা আসতে পারছেন না। সেই ক্ষেত্রে তারা
আমও বিক্রি করতে পারছেন না। সকাল থেকে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, সেক্ষেত্রে তারা এই আম নিয়ে ভোগান্তিতে পড়েছেন। কখন এই মুষলধারে বৃষ্টি থামবে, তারা আম নিয়ে গিয়ে বিক্রি করবে, এখানে ক্রেতা আসবে, এই অপেক্ষায় এই মিনিট ঘন্টা পার করছে না এখানকার আম চাষিরা বলছেন যতক্ষণ বৃষ্টি না থামবে ততক্ষণ আসলে তারা এই আম বিক্রি করতে পারবেন না। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমবাজার থেকে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী সোহান মাহমুদ। ঝালকাঠির বিখ্যাত ভাসমান হাট ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশের নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি। সকালে তিনি ভীমরুলি ও আটঘর কুরিয়ানার বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, আলজেরিয়ার পেয়ারা উৎপাদন হয় না, তাই এখান থেকে রপ্তানির সম্ভাবনা রয়েছে। বিষয়টি আলজেরিয়ার সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টায় কথা জানান তিনি। ব্যবসায়ীরা জানান, আলজেরিয়ার রাষ্ট্রদূত পেয়ারা রপ্তানির সম্ভাবনা যাচাইয়ের জন্য এসেছেন। তারা সম্মত হলে পেয়ারা সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে রপ্তানি করা হবে। বর্ষা এলেই দক্ষিণ জনপদে শুরু হয় পেয়ারা মৌসুম। ঝালকাঠির ভীমরুলি এবং পিরোজপুরের আটঘর কুরিয়ানায় চলছে গাছ থেকে পেয়ারা তোলার ব্যস্ততা। আর সেই সাথে জমে উঠেছে দেশের একমাত্র ভাসমান পেয়ারার হাট। আলামিন তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বর্ষার পানিতে যখন দক্ষিণাঞ্চল ডুবে থাকে, তখনই প্রাণ ফিরে পায় নদী পাড়ের জনপদ। শুরু হয় পেয়ারার বাণিজ্য মৌসুম। ঝালকাঠির ভীমরুলি ও পিরোজপুরের আটঘর কুরিয়ানায় জমে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট। 200 বছরের পুরনো হাটে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। পাইকারদের ছোট বড় নৌকায় সরগরম হয়ে ওঠে খালপার। গেল বছরের তুলনায় ফলন কিছুটা কম হলেও মৌসুমের শুরুতেই ভালো দাম পাচ্ছে চাষিরা। প্রতিমন পেয়ারা বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি পেয়ারা মিলছে 40 থেকে 50 টাকায়। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে নৌকা থেকেই কিনছেন পেয়ারা। ফলন কম হয়েছে আবহাওয়ার কারণে, কিন্তু দাম মোটামুটি আছে। প্রথম তো দাম মোটামুটি আছে। প্রতি মন পেয়ারা 700-800 টাকা এখন আমরা পাইতেছি বাজার মূল্য। এই এলাকার মানুষের আয়ের উৎস হচ্ছে পেয়ারা। পেয়ারা থেকে তাদের জীবিকা নির্বাহ করে। বছরে তারা 1-1.5 লক্ষ টাকা করে পেয়ারা বিক্রি করে। এখানে পেয়ারা খুবই সুস্বাদু, মান ভালো দেখে আমরা প্রতি বছরেই এখানে ব্যবসার জন্য এই পেয়ারা কিনতে আসি। আধুনিক পদ্ধতিতে কৃষকদের উৎপাদন বাড়াতে এবং পেয়ারা থেকে জেলি জ্যাম তৈরির বাণিজ্যিক প্রসারের কথা বলছে কৃষি বিভাগ। 562 হেক্টর জমিতে আমাদের পেয়ারা আবাদ হয়েছে এবং আমরা আশা করছি এখান থেকে 5626 মেট্রিক টন পেয়ারা পাবো এবং সেটি আশা করা যায় বেশ কয়েক কোটি টাকার পেয়ারা এখানে বিক্রি হবে ভাসমান বাজারকে কেন্দ্র করে। আমরা কৃষকদেরকে ক্লিন কাল্টিভেশন সহ অন্যান্য প্রযুক্তি সম্পর্কে জানাচ্ছি, যাতে ভালো পেয়ারা উৎপাদন আরও ভালোভাবে করতে পারে। পেয়ারা বাণিজ্যের পাশাপাশি ভাসমান হাটকে ঘিরে তৈরি হয় পর্যটন সম্ভাবনা। প্রতি বছর দেশ বিদেশের হাজার হাজার পর্যটক ছুটে আসেন ভাসমান পেয়ারা হাট দেখতে। এতে দিন দিন প্রসারিত হচ্ছে গ্রামীণ কৃষি অর্থনীতি। হাজারো মানুষের জীবিকার উৎস হিসেবে দেখা দিচ্ছে নতুন সম্ভাবনা। নৌকায় নৌকায় পেয়ারা, চারিদিকে যেন চলছে ফলের মেলা। এটাই দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ভাসমান হাট। শত কোটি টাকার পেয়ারা বাণিজ্য বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতির দৃশ্যপট। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। বছরের পর বছর অব্যবস্থাপনায় চলছে খুলনার 200 বছরের পুরনো বাণিজ্য কেন্দ্র কপিলমুনি বাজার। সাপ্তাহিক হাট রোববার ও বৃহস্পতিবারে বাড়ে ক্রেতা বিক্রেতাদের দুর্ভোগের মাত্রা। সকালে খুলনা সহ আশেপাশের অন্তত 3 থেকে 4 জেলার বিভিন্ন এলাকা থেকে শাকসবজি ও পেঁয়াজ রসুন নিয়ে বিক্রির জন্য হাটে জড়ো হন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তবে হাটের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় বছরের পর বছর বিড়ম্বনা পোহাতে হয় ক্রেতা বিক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর কপিলমুনি হাট থেকে অর্ধ কোটি টাকার রাজস্ব পায় সরকার, তবে হাটকে বাণিজ্য বান্ধব করতে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এতে দিনের পর দিন দুর্ভোগ পোহাতে হচ্ছে বাজার কমিটির
বাজার কমিটির নেতারা বলছেন, ড্রেনেজ ব্যবস্থা সহ অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থায় দ্রুত বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি ক্রেতা বিক্রেতার সবার। শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরও একবার। 24 জুলাই জুড়ে উত্তাল ছিল নরসিংদী ও সাভার। বছর পেরোলেও বৈষম্য দূর না হওয়ায় আক্ষেপ শহীদ স্বজনদের। বছর জুড়ে জলাবদ্ধতায় কুমিল্লা বিসিক শিল্পনগরী, যোগাযোগ সহ নানা অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন উদ্যোক্তারা। প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার ধান ও চাল সংগ্রহের লক্ষ্য পূরণ, ভালো দাম পাওয়ায় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। জমজমাট দেশের একমাত্র ভাসমান পেয়ারার হাট, ঝালকাঠি ও পিরোজপুরে চাষিদের পেয়ারা তোলার ব্যস্ততা। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।